নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। জরিপে এগিয়ে ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৩, যুদ্ধবিরতির পর দখলদারের আগ্রাসনের মৃতের সংখ্যা বেড়ে ২৩৬। পশ্চিম তীরে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে শিশুদের। যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কিয়েভ। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার। গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করল চীন। প্রতিশ্রুতি ভঙ্গ করেনি বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মেজবাহুল আলিফ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক এখন উৎসবের নগরী। জরিপে একমাত্র মুসলিম সমর্থিত ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটার উত্তেজনায় এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে রেকর্ড প্রায় ৭.৫ লাখ আগাম ভোট পড়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্র জুড়েই অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও, যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা, সে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে। সো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। আমি কুমোর সাপোর্টার, সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে, বাট ডাজেন্ট ম্যাটার। আপনারা যাকেই ভোট দেন, ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন, ভোট দিবেন। যত বেশি বেশি ভোট দিবেন তত বেশি বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে, যেটা অলরেডি হচ্ছে। আমরা অলরেডি নয়েজ করে ফেলেছি, সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে এইটাকে ধরে রাখতে হবে। নিউ ইয়র্ক সিটিতে মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন ৮ জন। মোট ভোটার ৬২ লাখ। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক ৭,৩৫,০০০-এরও বেশি আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরকারি বিরোধী দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শাটডাউন স্মরণকালের দীর্ঘ ও জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক টানাপোড়েনে ব্যাপক বিপর্যয়ের মুখে দেশটির অর্থনীতি। ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নাগরিক সুবিধা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অচলাবস্থা কাটানোর পথ এখনো কুয়াশাচ্ছন্ন। আশার আলো রেখা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণ একটাই, প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধ এখন তুঙ্গে। জাতীয় স্বার্থে ঐক্যের পরিবর্তে তারা প্রাধান্য দিচ্ছে নিজেদের স্বার্থ। এ কারণে দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে শাটডাউন পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, ব্যাহত হচ্ছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নানা নাগরিক সুবিধা। রিপাবলিকান ডেমোক্র্যাট দ্বন্দ্বে
যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গেল মাসের 1 অক্টোবর থেকে শুরু শাটডাউন। গেল 1 মাসেও মেলেনি এর সমাধান, বরং দু দলের মধ্যে তিক্ততা বেড়েছে বহুগুণে। এতে আরও ঘনীভূত হচ্ছে সংকট। অর্থ বরাদ্দ বিল নিয়ে সরকারি দল রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে বারবার ভোট হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কেউই। বাজেট নিয়ে সমঝোতা না হওয়ায় সাময়িকভাবে স্থগিত হয়েছে বেশ কিছু সরকারি সেবা। চাকরি হারিয়ে বেকার হয়ে পথে নেমেছেন অনেক মার্কিনী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। আগে আমার যে ধরনের কাস্টমার আসতো সেই ধরনের একটু অনেক কমে গেছে। ওভারঅল আমেরিকার ইকোনমি এবং এই গভর্নমেন্ট শাটডাউনের একটা বিরাট ইম্প্যাক্ট সব জায়গায় এখন হচ্ছে। দুইটা পার্টি যদি একসাথে সমঝোতা না আসে তাহলে আমেরিকান পিপলদের উপর যে একটা বিরাট রকম একটা ঝামেলা এসে পড়ে যাবে। আগের সবগুলো সরকারি শাটডাউন কাটিয়ে উঠতে দুদলই রাতভর আলোচনায় বসে সমাধান করলেও এবার সেই সহযোগিতার মনোভাব একেবারেই অনুপস্থিত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘতম এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা সপ্তাহে কমাতে পারে 0.2%। স্থানীয় সময় 4 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শেষে দুই প্রধান দলই বসবেন আলোচনার টেবিলে, কেটে যাবে অচলাবস্থা, এমনটাই প্রত্যাশা মার্কিন নাগরিকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা। একদিনে নিহত হয়েছে অন্তত 3 জন। এ নিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান, আটক করা হচ্ছে শিশুদের। জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে কিংবা হয়েছে আরও খারাপ। উত্তর গাজার কিছু এলাকা এখনও সাহায্য থেকে বিচ্ছিন্ন। এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা। এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন। গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে। ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা। এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে। এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও। অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে। বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দী করা হচ্ছে শিশুদের। নাদিম মারজান, সময় সংবাদ। আসন্ন শীত নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির পর নিজ নিজ এলাকায় ফিরতে পারলেও যথাযথ বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে দিন কাটাতে হচ্ছে তাদের। এই ত্রাণ সংকটের মধ্যে এই শীতের আবির্ভাব দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলবে বলে আশঙ্কা তাদের। ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতায় বিরান হয়ে যাওয়া গাজা উপত্যকা আবারও পদচারণে মুখর হয়ে উঠেছে। তবে পায়ের নিচে মাটি থাকলেও অধিকাংশ মানুষের মাথার উপর ছাদ নেই, পর্যাপ্ত জামাকাপড় ও খাবার দাবারও নেই। বেশিরভাগ মানুষই সপরিবারে পলিথিনের তাঁবুর মতো অস্থায়ী আবাসস্থলে বাস করছেন। একবেলার খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত ত্রাণের ওপর। ক্লান্তি আর আতঙ্কের ভিড়ে গাজাবাসীর জীবনে নতুন বিপদ আনতে চলেছে আসন্ন শীতকাল। খাদ্যদ্রব্য জোটানোই যেখানে মুশকিল হয়ে পড়েছে, শীতের জামাকাপড় কিংবা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের আশা করা সেখানে অমাবস্যার চাঁদের মতো ব্যাপার। আমাদের কাছে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আমরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, কিন্তু আজ আমরা দোয়া করি যেন শীত না আসে। এই হালকা তাঁবুতে যেন আমাদের শীতের রাত কাটাতে না হয়। এদিকে যুদ্ধবিরতি হলেও গাজায় এখনো ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি নির্ধারিত পরিমাণের মাত্র 24% ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটিতে। এরই মধ্যে শীত ঘনিয়ে আসছে। গাজাবাসীর আশঙ্কা, তাঁবুর ভেতরে সেই শীত হবে গাজার নতুন আতঙ্কের নাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর অভ্যন্তরীণ সামাজিক টানাপোড়েনে পড়েছে ইরান। একদিকে রয়েছে তরুণ প্রজন্মের সামাজিক স্বাধীনতার দাবি, অন্যদিকে কঠোর অবস্থান নিতে
চাচ্ছে ধর্মীয় রক্ষণশীল শক্তিগুলো। এতে সংস্কার ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে দোলাচলে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে অনেকেই এসব পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সরকারি উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করতে নতুন পদও তৈরি হয়েছে, কিন্তু অনেকে মনে করেন এসব পদক্ষেপে বাস্তব পরিবর্তনের চেয়ে প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের সমর্থন না পেয়ে সমালোচনার মুখে পড়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যেই তেহরানের সঙ্গীত পরিবেশনা ও নৃত্য অনুষ্ঠান বন্ধ করে দেয়া, রেস্তোরাঁ ও দোকানপাট সিলগালা করার মতো ঘটনাগুলো সরকারের দ্বৈত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। হিজাব আইনসহ নানা সামাজিক বিধিনিষেধ শিথিলের আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিরাপত্তা পরিষদের নির্দেশে কড়াকড়ি কিছুটা কমলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে পূর্ণ নীতি পুলিশের তৎপরতা। নারীদের মোটরসাইকেল চালানোর অনুমোদন সম্পর্কিত বিলও পার্লামেন্টে কঠোর রক্ষণশীলদের বাধায় আটকে আছে। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য এখন দুই বিপরীত শক্তির টানাপোড়েনে রয়েছে। এক পাশে পরিবর্তন চাওয়া তরুণ সমাজ, অন্য পাশে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় থাকা ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী। এই দ্বন্দ্বের মধ্যেই দেশটি রয়ে গেছে সংস্কার ও নিয়ন্ত্রণের দোলাচলে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার টানা হামলার মধ্যে ইউক্রেনকে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিল যুক্তরাষ্ট্র। পোক্রোভস্ক ও ডোব্রোপিলিয়ার রুশ সামরিক চাপের মুখে জোরদার অবস্থানে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের নতুন উদ্যোগ শুরু হচ্ছে ইউরোপে। যুদ্ধবিরতির আলোচনা হবে কি হবে না এমন শঙ্কার মধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 12টি ক্ষেপণাস্ত্র ও 138টি স্ট্রাইক ও ডেকয় ড্রোন দিয়ে ইউক্রেনের সুমি ও মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। এতে সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কিয়েভের দাবি, রাশিয়ার হামলার মাধ্যমে ইউক্রেনের শক্তি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করা হচ্ছে। এতে জ্বালানি সরবরাহ ও নতুন ড্রোন উৎপাদন ব্যাহত হচ্ছে। এরই মধ্যে জেলেনস্কি সোশ্যাল মিডিয়া জানান, ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং তা মোতায়েনও করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে তাদের আরও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কারণ এই সিস্টেমগুলো রুশ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকর। এদিকে বার্লিন ও কোপেনহেগেনে ইউক্রেনীয় অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের অফিস খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। জানান, নৌ ড্রোন ও আর্টিলারি সিস্টেম রপ্তানির লক্ষ্যে এবং দেশীয় উৎপাদন ও বাজেট পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নিচ্ছে কিয়েভ। তিনি আরও জানান, নৌ ড্রোনের সংখ্যা ব্যবহারের চেয়ে দ্বিগুণ উৎপাদন হচ্ছে ইউক্রেনের। নাদিম মারজান, সময় সংবাদ। গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বেইজিং জানিয়েছে, তারা দীর্ঘদিনের পরমাণু পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। রোববার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও পাকিস্তান সবাই গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। এর পরদিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, চীন তার পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলেছে এবং কখনো তা লঙ্ঘন করেনি। মাওনিংয়ের দাবি, শান্তিপূর্ণ উন্নয়ন ও আত্মরক্ষামূলক কৌশলই বেইজিংয়ের পরমাণু নীতির মূল ভিত্তি। সুদানের আল ফাশির শহরে আর কোনো নিরাপদ স্থান নেই। আরএসএফ দখলের পর হাজার হাজার মানুষ পালিয়ে আল ডাব্বা ও তাওবিলায় পৌঁছেছে। সাহায্য সংস্থাগুলো জরুরি ত্রাণ বিতরণ এবং আশ্রয় শিবির প্রস্তুত করছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের প্রেসিডেন্ট পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছেন। দারফুরে আল ফাশির শহরটি সাম্প্রতিক 2 বছরের সশস্ত্র সংঘর্ষে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহর দখল করে দেশের প্রায় 1/4 উপর কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানাচ্ছে, শহরের পতনের সময় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আরএসএফ যোদ্ধারা নারী ও শিশুদের থেকে পুরুষদেরকে আলাদা করে গুলি চালাচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি।
আল ডাব্বা ও তাওইলা সহ অন্যান্য শহরে ইতোমধ্যেই অগণিত মানুষ পৌঁছেছে। শীঘ্রই আল ডাব্বায় আরও প্রায় 2500 মানুষ পৌঁছানোর কথা। রেড ক্রসের প্রধান মির্জানা স্পোলজারিক জানিয়েছেন, যারা পালাতে পারছে না তারা খাবার, পানি এবং চিকিৎসা সেবার অভাবে ভুগছে। তিনি সতর্ক করেছেন, মরুভূমির পথে পালালে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যেতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রেড ক্রস জানিয়েছে, ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর কর্দাফানের বারায় আরএসএফ এর অভিযানের সময় 5 রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট কর্মী নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি রেড ক্রসের স্বেচ্ছাসেবকদের ওপর লাঠি দিয়ে আঘাত করছেন। নিহতদের মধ্যে 3 জন ওই ভিডিওতে ছিলেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, আল ফাশিরে ঘটনাগুলো ইতিহাসের পুনরাবৃত্তি মনে হচ্ছে। 2000-এর দশকে দারফুরে দমন অভিযানের সময় উল্লেখযোগ্য নৃশংসতা হয়েছিল। আরএসএফ এর মূল ভিত্তি ছিল সেই সময়ের জানজাওয়েত মিলিশিয়া। পুনরায় দারফুরে সহিংসতা ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নাইজেরিয়ায়। জাতিসংঘের সাবেক গণহত্যা প্রসিকিউটর ফিলিপস বলছেন, এমন কোনো পদক্ষেপ নেয়ার আগে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে দেশটির সংবাদপত্রগুলো এটিকে সার্বভৌমত্বে হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশটি বিদেশি সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। লাগোসের সংবাদপত্রগুলোতে ট্রাম্পের হুমকির খবর শিরোনামে এসেছে। ভ্যানগার্ড লিখেছে, নাইজেরিয়াকে আক্রমণের পরিকল্পনায় ক্ষোভ ট্রাম্পের। ডেইলি ট্রাস্টের শিরোনামে লেখা, নাইজেরিয়ানরা মার্কিন হুমকির নিন্দা জানিয়েছে। অন্য শিরোনামগুলোতেও উঠে এসেছে প্রভাব ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা মত। এরই মধ্যে জাতিসংঘের সাবেক গণহত্যা প্রসিকিউটর চার্লস এডিওগুন ফিলিপস এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিকভাবে কোনো সামরিক হস্তক্ষেপ করতে হলে প্রথমেই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে সমন্বিত আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের আগে পদ্ধতি অপরিহার্য। তিনি আরো বলেন, 1948 সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী কোনো দেশ যদি অন্য দেশে গণহত্যার সম্ভাবনা দেখে তবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। গণহত্যার বিধি লঙ্ঘন এতই গুরুতর যে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হতে হবে না। তবে গণহত্যার প্রমাণ দেখাতে হলে প্রমাণ করতে হবে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ বা সহযোগিতা। প্রসিকিউটরদের দেখাতে হবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কিনা, যেমন ধর্মীয়, রাজনৈতিক বা জাতিগত ভিত্তিতে। চার্লস এডিওগুন ফিলিপস আরো বলেন, রাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছাড়া গণহত্যা প্রমাণ করা সম্ভব নয়। নাইজেরিয়ার নাগরিকরাও উদ্বিগ্ন। ধর্ম ও সার্বভৌমত্বের প্রশ্ন উত্থাপন করছে তারা। কিছু সংবাদপত্র প্রশ্ন তুলেছে, বিশেষ নজরদারির তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে দেশটির কি প্রভাব হবে। তবে কূটনৈতিক মহলে জোরালো প্রশ্ন, ট্রাম্পের এই আগ্রহ কি সত্যি মানবাধিকারের জন্য, নাকি আফ্রিকার লিথিয়াম, কোবাল্ট ও নিকেল মজুদের প্রতি টান। যদিও দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজেরিয়ার সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, তাই বিদেশি সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নাদিম মারজান, সময় সংবাদ। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। থমকে গেছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা। সরকারি সংস্থার তথ্য মতে শহরটির বায়ু দূষণের মাত্রা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় পানি ছেটানোর ব্যবস্থা করছে প্রশাসন। সোমবার সারাদিন ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল নয়াদিল্লির আকাশ। রাস্তা, ভবন, এমনকি সূর্যের আলোও হারিয়ে গিয়েছিল ঘন ধোঁয়াশায়। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া সংস্থা সাফারের তথ্য মতে শহরের বায়ুমান সূচক দাঁড়িয়েছে 304-এ, যা আন্তর্জাতিক মানদণ্ডে খুবই খারাপ শ্রেণীতে পড়ে। ইন্ডিয়া গেট থেকে শুরু করে শহরের বেশিরভাগ এলাকায় দেখা যায় দৃষ্টিসীমা নেমে এসেছে বিপজ্জনক পর্যায়ে। এমনকি ভারতীয় পতাকা ও যুদ্ধ স্মৃতিস্তম্ভ ছিল প্রায় অদৃশ্য। দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র, যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে। দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। অবস্থা খুবই খারাপ। আগ্রা থেকে বাসে দিল্লি আসছিলাম, যতই কাছে এলাম ধোঁয়া ততই ঘন হচ্ছিল। এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্য দেখা যাচ্ছিল না। বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়ে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া। এতে প্রতি বছরই শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখো বাসিন্দা। আগের বছরগুলোতে স্কুল বন্ধ, নির্মাণ কাজ স্থগিত ও যানবাহন সীমিত করার মতো পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর পূর্ব নেপালে পাহাড়ে ভয়াবহ তুষার ধসে প্রাণ হারিয়েছে অন্তত 3 পর্বতারোহী। এদের মধ্যে একজন ফরাসি নাগরিক ও 2 জন নেপালি। নিখোঁজ রয়েছেন ইতালীয়, জার্মান ও কানাডিয়ান সহ আরও 4 বিদেশি পর্বতারোহী।
স্থানীয় সময় সোমবার সকাল 9টার দিকে দোলাখা জেলায় ইয়ালুংরি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দোলাখা জেলার পুলিশ প্রধান জানান, উদ্ধার কাজ চলছে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। 5 জন নেপালি গাইড আহত অবস্থায় ফিরে এসেছেন, তারা আশঙ্কামুক্ত। স্থানীয় গণমাধ্যম জানায় দলটি পাশের দোলমাখাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে পশ্চিম নেপালের প্যানবারি পর্বতে নিখোঁজ 2 ইতালীয় আরোহীর সন্ধানও অভিযান চলছে। সম্প্রতি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত ও বৃষ্টিতে হিমালয়ের একাধিক স্থানে আরোহীরা আটকা পড়েছেন। (2007) সাল থেকে জন্ম নেওয়া সকল নাগরিকের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। বিশ্বের প্রথম দেশ হিসেবে মালদ্বীপ এ পদক্ষেপ নিয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় 2007 সালের 1 জানুয়ারি থেকে জন্ম নেওয়া বাসিন্দারা তামাক জাতীয় পণ্য বেচাকেনা বা সেবন করতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা ও তামাক মুক্ত নতুন প্রজন্ম তৈরির প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। ভারতের বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে একসঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণের কাজ। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ব্লক অফিসাররা ভোটারদের তথ্য যাচাইয়ে ফর্ম পূরণ করবেন। তবে এরই মাঝে এসআইআর নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। তালিকা সংশোধনে নাগরিকত্ব হারানোর শঙ্কা করছেন অনেকেই। ভয় ও বিভ্রান্তিতে কয়েকজন আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হচ্ছে পূর্ব প্রকাশিত ভোটার তালিকার ভুল ত্রুটি ধরে আরও নিবিড়ভাবে প্রকৃত ভোটারদের নাম নথিভুক্ত রাখার প্রক্রিয়া। কিন্তু এই নিবিড় সংশোধনের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, বিহারের কিছু ক্ষেত্রে বেছে বেছে মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরুর আগেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন, বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা 1 কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এদিন থেকেই আন্দোলনেও নেমেছে। এরই মধ্যে বেশ কিছু সংগঠনও প্রতিবাদ শুরু করেছে। আমরা দেখলাম হঠাৎ করেই বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই বললেন যে 1.5 কোটি লোক নাকি এসআইআর পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে। প্রশ্ন এই জায়গাটা, তারা কি করে বুঝলেন যে সংখ্যাটা 1.5 কোটি বা 1 কোটি হবে? তাহলে কি এটাকে প্ল্যান করে করা হচ্ছে? গ্রামীণ এলাকায় যারা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, যেটা প্রান্তিক মানুষ, তাদেরকে কিন্তু চিন্তায় ফেলেছে। 3-4 জন সুইসাইড আত্মহত্যা করেছে, এটা তো অস্বীকার করার নেই। আমরা মনে করি একজনও বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায়। যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা মারা গেছেন অবশ্যই তাদের নাম বাদ যায়, কিন্তু ভারতবর্ষের যে দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য সেটাকে মেনে যেন ভারতবর্ষের কোনো বৈধ নাগরিকের নাম বাদ না যায়। বিজেপি তো এরকম চর থাপ্পড় মারামারি সংস্কৃতিতে বিশ্বাস করে, এগুলো আমি উত্তর দিচ্ছি। ভোটার তালিকার এই নিবিড় নিরীক্ষণে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাদের বেশ কিছু নথিপত্র দাখিল করতে হবে। যেমন আবেদনকারীর বাবা অথবা মায়ের ভোটার তালিকায় নাম আছে কিনা এমন প্রমাণ। তবে অনেকে বলছেন, এই নিরীক্ষণে ভয় পাওয়ার কিছু নেই। ভারতের প্রকৃত নাগরিকদের নাম বাদ যাওয়ার আশঙ্কাও নেই। যদিও তৃণমূলের দাবি, বিজেপি আসলে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় মুসলিম নাগরিকদের বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, যেমনটি হয়েছিল বিহারে। অন্যদিকে বিজেপির দাবি, সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনশ্রুতি রয়েছে, বামফ্রন্ট আমলে সংখ্যালঘুরা ছিল তাদের ভোট ব্যাংক। তবে 2011 সালের পর থেকে সেই ভোট তৃণমূলের ঝুলিতে। রাজ্যে প্রায় 27% মুসলিম ভোটার, ফলে রাজ্যের ভোটের অঙ্কে মুসলিম ভোটারদের ভূমিকা আজও নির্ধারক। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।
এবারও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আয়োজকরা বলছেন, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি যদি দিল্লি হয়ে আসে সেটি সবচেয়ে ভালো হয়। আগামী 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রতি বছরের মতোই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই আন্তর্জাতিক আসরের আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 16টি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। তবে গেল বছরের মতো এবারও বাংলাদেশ বাদ পড়বে কিনা সে প্রশ্নেই এখন সরগরম সাহিত্য মহল। সোমবার কলকাতার এক 5 তারকা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গিল্ডের শীর্ষ কর্মকর্তারা, থিম কান্ট্রির প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেলার থিম লোগো এবং মাস্কট উন্মোচন করেন। সে সময় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, তারা চান বাংলাদেশ যেন দিল্লি হয়ে আসে। বাংলাদেশ নিয়ে তো একই কথা বলছি, আপনারা জানেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, ফলে আমাদের একটাই অনুরোধ, যা কিছু হোক দিল্লি হয়ে আসে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার প্রভাব পড়ে ওই বছর বইমেলাতেও। সে বছর বাংলাদেশ অংশ নেয়নি। 1996 সাল থেকে নিয়মিত অংশ নিয়ে কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন। উচ্চমানের সাহিত্যকর্ম, শিল্পনির্মিত স্টল ও বিপুল পাঠক সমাগমের কারণে বহু বছর সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা। আর সেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় দুই বাংলার সাহিত্যিক বন্ধনের সেতুবন্ধন ভেঙে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। বলিভিয়ায় পালিত হলো ডে অব দ্য ডেড। এই দিনে প্রিয়জন হারানো মানুষগুলো আবারও ফিরিয়ে আনে স্মৃতি আর আবেগ। রঙিন রুটি, সুরের মূর্ছনা আর প্রার্থনায় যেন জীবিত হয়ে ওঠে হারানো আত্মারা। এই বিশেষ দিনটি প্রতি বছর 1 ও 2 নভেম্বর পালন করা হয়। মৃত স্বজনদের জন্য সাজানো হয়েছে নানা উপহার, রুটি, ফল, মিষ্টি সহ রয়েছে প্রিয় সব খাবারই। বলিভিয়ার এল আলতো শহরে ডে অফ দ্য ডেড উপলক্ষে দেখা মিলল এমন চিত্রের। তবে ডে অফ দ্য ডেড এ শুধু মানুষ নয়, পোষা প্রাণীদেরও স্মরণ করেন বলিভিয়ার বাসিন্দারা। দেশটির আরেক শহর লাপেজের এক পশু চিকিৎসা কেন্দ্রে কুকুর, বিড়াল, খরগোশ সহ মৃত প্রাণীদের জন্য করা হয় বিশেষ আয়োজন। প্রাণীরাও পরিবারেরই অংশ, যাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ বলে জানান পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীরা। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করা হয় এই অনুষ্ঠানটিতে। কুকুর, বিড়াল, খরগোশ এমন অনেক প্রাণী আমরা হারিয়েছি যাদেরকে আমরা অনেক ভালোবাসতাম। তাই আমরা এখানে এসেছি তাদের জানাতে যে তারা এখনো আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ডে অফ দ্য ডেড বা দিয়া দে লস মুয়ের্তোস মেক্সিকোর একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর 1 ও 2 নভেম্বর পালন করা হয়। এই দিনটিতে মানুষ তাদের মৃত প্রিয়জনদের স্মরণ করে উদযাপন করে। এই উৎসব শুধু বলিভিয়াতেই নয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়েতেমালা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশেও পালিত হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।